আসসালামু আলাইকুম। আমন্ত্রণ চ্যানেল সংবাদের সঙ্গে আছে হৃদয় হোসেন। বিস্তারিত সংবাদের শুরুতে জানিয়ে দিচ্ছি ফ্রেশ প্রিমিয়াম টি সংবাদ শিরোনামগুলো। এমপি আনার হত্যার ঘটনায় কলকাতায় সিআইডির অভিযানে হাড়গোড় উদ্ধার, স্বর্ণ চোরাচালানে খুন বলে গোয়েন্দাদের ধারণা। রাজধানীতে প্যালেস্টাইন দূতাবাসের সামনে এক পুলিশকে নৃশংসভাবে হত্যা করেছে আরেক পুলিশ, অভিযুক্ত কনস্টেবল 7 দিনের রিমান্ডে। কিছুক্ষণ পরেই টানা তৃতীয়বারের মতো ভারতের প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদীর শপথ, দিল্লি জুড়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। ঝিনাইদহ 4 আসনের এমপি আনোয়ারুল আজিম আনারকে অপহরণ মামলায় গ্রেফতার আওয়ামী লীগ নেতা কাজী কামাল বাবুকে 7 দিনের রিমান্ডে নিয়েছে ডিবি। কলকাতা এমপি আনারকে হত্যার তদন্ত চলার সময় বের হয়ে এসেছে চিকিৎসার নামে বাংলাদেশ থেকে বড় অঙ্কের অর্থ পাচার হচ্ছে ভারতে। মাদক ও স্বর্ণ চোরাচালানে এইসব অর্থ ব্যবহার হচ্ছে। আনার হত্যার ঘটনায় নেপালে আটক সিয়ামের দেওয়া তথ্যে কলকাতার একটি খাল থেকে কিছু হাড়গোড় উদ্ধার করেছে ভারতের সিআইডি। এনামুল কবির রূপমের রিপোর্ট। ভারতের গণমাধ্যম বলছে, চিকিৎসার নামে গত কয়েক বছর ধরে কিছু বাংলাদেশি বড় অঙ্কের টাকা ভারতে এনে স্বর্ণ চোরা কারবারে বিনিয়োগ করছে। হত্যাকাণ্ডের শিকার এমপি আনারের সঙ্গে ওই চক্রের সংযোগ থাকতে পারে বলে সন্দেহ করছেন ভারতের গোয়েন্দারা। তারা দাবি করেছেন, কলকাতায় নিখোঁজ হওয়ার পর তার মালপত্র তল্লাশি করতে গিয়ে এমন আলামত পাওয়া গেছে। ভারতের গণমাধ্যম বলছে, এমন অবস্থায় ঢাকায় ভারতীয় দূতাবাস মেডিকেল ভিসার ক্ষেত্রে বিশেষ কড়াকড়ি আরোপ করেছে। ঢাকার গোয়েন্দারা বলছেন, এ ধরনের সন্দেহ সামনে রেখে তদন্ত করলেও চোরাচালানে কোন প্রভাবশালী ব্যক্তিরা জড়িত সে বিষয়ে কোনো সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি। স্বর্ণ চোরাচালান তো বেশিরভাগই আমরা শুনি বা আমাদের কাছে কমপ্লেন্ট আসে, বিভিন্ন বর্ডার লাইনে যে এরিয়াগুলি আছে, যেহেতু আমরা তদন্ত করছি, তদন্তের সাথে আমরা যতগুলি ঘটনা আছে এর মধ্যে কেউ কি বাংলাদেশের কোনো বিহারি ব্যক্তিরা কি ইন্ডিয়া গিয়ে অর্থলগ্নি করে না স্বর্ণ চোরাচালান ব্যবসা সেখানে হুন্ডি ব্যবসা করে, আসলে আমরা এগুলি শুনে থাকি, বাট এগুলি কারা করে এই ধরনের সুস্পষ্ট আমরা পাইনি। এমপি আনার হত্যায় আটক পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির খুলনা অঞ্চলের শীর্ষ নেতা শিমুল স্বর্ণ চোরাচালানে প্রভাবশালীদের জড়িত থাকা নিয়ে তথ্য দিয়েছে। এরই মধ্যে ডিবির জালে ধরা পড়েছেন আওয়ামী লীগ নেতা কাজী কামাল আহমেদ বাবু। হত্যার উদ্দেশ্যে এমপি আনারকে অপহরণের অভিযোগে শেরেবাংলা নগর থানার মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে ঢাকার সিএমএম আদালতে হাজির করে 7 দিনের রিমান্ডে নেয় ডিবি। এই মামলায় যে আরও 3 জন আসামি গ্রেপ্তার হয়েছে, শিমুল ভুইয়া, তানবীর ভুইয়া এবং শিলাস্তি রহমান, তারাও আদালতে 162 স্টেটমেন্ট দিয়েছে এবং তাদের সেই স্টেটমেন্টের উপর ভিত্তি করে তথ্যপত্রের মাধ্যমে এই আসামির সম্পৃক্ততা পেয়েছে। দেশে মানি লন্ডারিং বিষয়ে তদন্তে মূলত কাজ করে ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট সিআইডি। প্রতিবেশী দেশে স্বর্ণ চোরাচালান নিয়ে তদন্ত করছে সংস্থাটি। সিআইডি বলছে, স্বর্ণ চোরাচালানে জড়িত রাঘব বোয়ালদের তারা বিভিন্ন সময়ে গ্রেপ্তার করলেও ভারতে অর্থলগ্নিকারীদের কেউ ধরা পড়েনি। এর মাঝে ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যার ঘটনায় নেপালে আটক মোহাম্মদ সিয়ামকে জিজ্ঞাসাবাদ করে পাওয়া তথ্যে অভিযান চালিয়ে কলকাতার বাগজোলা খাল থেকে হাড়গোড় উদ্ধার করেছে ভারতের সিআইডি। এনামুল কবির রূপম, চ্যানেল আই, ঢাকা। রাজধানীর বাড়িধারায় প্যালেস্টাইন দূতাবাসের সামনে নিরাপত্তার দায়িত্বে থাকা এক পুলিশের এলোপাতাড়ি গুলিতে নৃশংসভাবে হত্যা করেছে আরেক পুলিশ কনস্টেবল। সে সময় দূতাবাসের এক গাড়ি চালক সহ 2 জন আহত হয়। ঘটনায় গুলশান থানায় হত্যা মামলা হয়েছে। হামলাকারী পুলিশ কনস্টেবলকে 7 দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। রিমান্ডে জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডের মোটিভ জানা যাবে বলে জানিয়েছেন গুলশান অপরাধ বিভাগের ডিসি। এনামুল কবির রূপমের আরও একটি রিপোর্ট। রাতের পালায় রাজধানীর বাড়িধারা কূটনীতিক পাড়ায় প্যালেস্টাইন দূতাবাসের নিরাপত্তার দায়িত্ব পালন করছিলেন ডিএমপি ডিপ্লোম্যাটিক সিকিউরিটি ডিভিশনের পুলিশ কর্মকর্তা ও সদস্যরা। মধ্যরাতের কিছু আগে বচসায় জড়ায় 2 কনস্টেবল মনিরুল ইসলাম ও কাউসার আলী। উত্তেজিত কাউসার আলী এক পর্যায়ে সরকারি আগ্নেয়াস্ত্র দিয়ে
মনিরুলের উপর এলোপাতাড়ি গুলি ছোড়ে। অন্তত ৮টি গুলি লাগে মনিরের শরীরে। ঘটনাস্থলেই মারা যায় মনির। বিশেষ বাহিনী সোয়াট সদস্যরা এসে কাউসারকে নিরস্ত্র করলে তাকে গ্রেপ্তার করে গুলশান থানা পুলিশ। পরে হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে ঢাকার সিএমএম আদালতে হাজির করে রিমান্ডে চায় পুলিশ। যে ঘটনা তদন্তাধীন আছে, তদন্ত করলে এটা বেরিয়ে আসবে যে আসলে অ্যাকচুয়ালি কেন সে এগুলিটা করেছে, কেন হত্যা করেছে, এই সবগুলি চলে আসবে। 7 দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। না, আমরা আসলে তার সাথে প্রাথমিকভাবে খুবই অল্প সময় পেয়েছি। আমরা যে কথাটুকু বলেছি তাতে আমাদের কাছে মনে হচ্ছে আমাদের আরও সময় প্রয়োজন তাকে জিজ্ঞাসাবাদ করা, এবং জিজ্ঞাসাবাদ করলেই আমরা প্রকৃত তথ্য পাব। এবং এই মুহূর্তে যদি আমরা কোনো প্রাইমারি কথায় কোনো জাজমেন্ট করি সেটা ভুল হবে। নিহত কনস্টেবল মনিরুল ইসলামের মরদেহ ময়না তদন্ত শেষে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। গ্রামের বাড়ি নেত্রকোনায় তার দাফন। এনামুল কবির রূপম, চ্যানেল আই, ঢাকা। টানা তৃতীয়বারের মতো ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন নরেন্দ্র মোদী। বাংলাদেশ সময়ে সন্ধ্যা 7:45 রাষ্ট্রপতি ভবনে শপথ অনুষ্ঠান হবে। অনুষ্ঠানে যোগ দিতে দিল্লি গেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রতিবেশী এবং ভারত মহাসাগরীয় অঞ্চলের আরও 6 দেশের রাষ্ট্র ও সরকার প্রধান যোগ দেবেন শপথ অনুষ্ঠানে। বিস্তারিত জাকি আক্তার রিপোর্টে। টানা তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন নরেন্দ্র মোদী। দিল্লির প্রেসিডেন্ট ভবন রাইসিনা হলে প্রধানমন্ত্রীর পাশাপাশি নতুন মন্ত্রিসভার 27 থেকে 30 জন সদস্য শপথ নেবেন। শপথ গ্রহণ অনুষ্ঠানের আগে রবিবার সকালে নরেন্দ্র মোদী মহাত্মা গান্ধীর স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন। সাবেক প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর স্মৃতিসৌধেও শ্রদ্ধা জ্ঞাপন করেন তিনি। ভারতীয় বিভিন্ন সংবাদ মাধ্যম বলছে, প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদীর শপথের পর স্বরাষ্ট্র, প্রতিরক্ষা, অর্থ ও পররাষ্ট্র মন্ত্রীরা শপথ নেবেন। ডাক পেয়েছে পশ্চিমবঙ্গের সাংসদ শান্তনু ঠাকুর। এবারের লোকসভা নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি মোদীর দল বিজেপি। সরকার গঠিত হচ্ছে জোটবদ্ধভাবে, যার প্রভাব মন্ত্রিসভায় দেখা যাবে বলেও ধারণা করা হচ্ছে। শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ শ্রীলঙ্কার প্রেসিডেন্ট, মালদ্বীপের প্রেসিডেন্ট, মরিশাসের প্রধানমন্ত্রী, নেপালের প্রধানমন্ত্রী, ভুটানের প্রধানমন্ত্রী সহ বেশ কয়েক দেশি নেতা। শপথ অনুষ্ঠান উপলক্ষে দিল্লিতে 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু শপথ পাঠ করাবেন নরেন্দ্র মোদীকে। শপথ গ্রহণ উপলক্ষে রাষ্ট্রপতি ভবনের আশপাশের এলাকা নো ফ্লাই জোন ঘোষণা করা হয়েছে। জাকিয়া আক্তার, চ্যানেল আই। এবার নিউ কেয়ার টি20 ওয়ার্ল্ড কাপ ক্রিকেট আপডেট। সাউথ আফ্রিকার বিপক্ষে ম্যাচ খেলতে ডালাস থেকে নিউ ইয়র্কে পৌঁছেছে বাংলাদেশ ক্রিকেট দল। সোমবার বাংলাদেশ সময় রাত 8:30 নিউ ইয়র্কের নাসাউ স্টেডিয়ামে প্রোটিয়াদের বিপক্ষে মাঠে নামবে টাইগাররা। প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে দারুণ এক জয়ে বিশ্বকাপ মিশন শুরু করেছেন সাকিব রিয়াদরা। সাউথ আফ্রিকার সাথে ম্যাচের আগে তাই অনেকটাই আত্মবিশ্বাসী টাইগাররা। গ্রুপের বাকি 3টি ম্যাচের 2টিতে জিতলে সুপার 8 নিশ্চিত হবে টাইগারদের। সাউথ আফ্রিকার পর নেদারল্যান্ডস ও নেপালের বিপক্ষে মাঠে নামবে শান্ত বাহিনী। সোমবার সাউথ আফ্রিকার বিপক্ষে ম্যাচের আগে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের টিকিট ও বাংলাদেশের টিম জার্সি কেনার ধুম পড়েছে। প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে জয় টাইগার ভক্তদের প্রত্যাশা বাড়িয়ে দিয়েছে। নিউ ইয়র্ক থেকে সৌমিক আহমেদের রিপোর্ট। সাউথ আফ্রিকার বিপক্ষে ম্যাচের টিকিটের তুমুল চাহিদা নিউ ইয়র্কের বাংলাদেশি কমিউনিটির মাঝে। বাঙালি অধ্যুষিত এলাকায় দেদারসে বিক্রি হচ্ছে লাল সবুজের জার্সি। বিভিন্ন স্টোর থেকে শুরু করে ফুটপাত, এমনকি ভ্রাম্যমাণ গাড়িতেও বিক্রি হচ্ছে টাইগারদের জার্সি ও লাল সবুজের পতাকা। এরই মধ্যে যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্টেট থেকে সমর্থকরা জড়ো হয়েছেন নিউ ইয়র্কে। প্রিয় দলের জার্সি গায়ে চাপিয়ে শহরময় ঘুরে বেড়াচ্ছেন ভক্ত সমর্থকরা। আমরা তো সেই শিকাগো থেকে আসছি, আজকেই আসলাম। তা সবাই খুব এক্সাইটেড, কারণ কালকের খেলাটায় তো বাংলাদেশ উইন করলো। তা এখন আমরা জানি সাউথ আফ্রিকা ইজ এ ভেরি স্ট্রং টিম, বাট ইনশাআল্লাহ আমরা উই উইল হোপ ফর দ্য বেস্ট। জয় নিয়েই যাব, চলো বাংলাদেশ। মিরপুর হোক কিংবা টেক্সাস কিংবা নিউ ইয়র্ক, যেখানে হোক
বাংলাদেশের খেলা মানে আমরা স্টেডিয়ামে যাই, এখানেও দেখতে পাচ্ছেন যেটা অনেক লোকই আছে। আমরা স্টেডিয়ামে যাচ্ছি, এবারে নিউ ইয়র্কে যে বাংলাদেশ টিম আসছে সাউথ আফ্রিকার ম্যাচে উপভোগ করব। আশা করি অনেক মজা হবে, বাংলাদেশ টিম অনেক ভালো খেলবে। ইসলাম জার্সি কেনার জন্য কালকে বাংলাদেশ জয়লাভ করাতে আমরা খুব খুশি। জার্সি কিনতে আসছি, খুব ভালো লাগতেছে। বাংলাদেশের খেলা আছে সামনে, অবশ্যই সবাই যাবে, খেলা উপভোগ করবে, খুব মজা হবে। চাহিদা বাড়ায় $20 থেকে বেড়ে $30-35 বিক্রি হচ্ছে বাংলাদেশের বিশ্বকাপ জার্সি। সিরিজ হারার পর যে সমর্থকরা টিকিট বিক্রি করে দিচ্ছিলেন বিশ্বকাপের, তারাই আবার শ্রীলঙ্কার বিপক্ষে জয়ের পর অন্য হয়ে টিকিট কিনছেন, সংগ্রহ করছেন জার্সি। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের জামাইকা থেকে সৌমিক আহমেদ, চ্যানেল আই। স্বাস্থ্য পুষ্টি জ্ঞানে সমৃদ্ধ হয়ে উঠছে রংপুরের স্কুল পড়ুয়া কিশোর কিশোরীরা। লেখাপড়ার পাশাপাশি কৈশোরকালীন শারীরিক মানসিক পরিবর্তনে করণীয় সম্পর্কেও জানতে পারছে তারা। সুস্থ সবল জাতি গঠনে একটি বেসরকারি উন্নয়ন সংস্থার নেওয়া কার্যক্রমটি ছড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয়রা। রংপুর থেকে মেরিনা লাভলের রিপোর্ট। রংপুর জেলার গঙ্গাচড়া উপজেলার সরকারি মডেল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে নির্মাণ করা হয়েছে কিশোর কিশোরী কর্নার। কেয়ার বাংলাদেশ, প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ ও ইএসডিওর উদ্যোগে জয়েন্ট অ্যাকশন ফর নিউট্রিশন আউটকাম জানো প্রকল্পের আওতায় 10 থেকে 19 বছর বয়সী শিক্ষার্থীদের স্বাস্থ্য পুষ্টির উন্নয়ন, নেতৃত্বের বিকাশ, পুষ্টি বাগান তৈরি সহ নানা কাজে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এই কিশোরী বয়সী পুষ্টিগুলো আমরা এই নিজেদের বাড়িতে তৈরি করে আমরা নিতে পারছি। বাগানে কি মৌসুমে কি ধরনের কি ফসল চাষ করা লাগে আমরা সবকিছু শিখছি। যখন আমাদের মাসিক হয় তখন আমাদের শরীর থেকে অনেক রক্ত এবং পুষ্টি ক্ষরণ হয়। ক্লাসে এসে জানতে পেরেছি যে ওই সময় আমাদের বেশি করে মাছ, মাংস, দুধ, ডিম খেতে হবে। শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনার প্রচেষ্টায় রংপুর ও নীলফামারী জেলার 7 উপজেলায় 331টি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের 4,21,425 জন শিক্ষার্থীকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। আমাদের বিদ্যালয়ে যখন অভিভাবক সমাবেশ হয় তখনও তারা জানো প্রকল্প এসে আমাদের মাধ্যমে তার অভিভাবকদেরকে জানান দিয়েছেন যে এই কাজগুলো করলে আমাদের শিক্ষার্থীরা ভবিষ্যতে সুন্দরভাবে বেড়ে উঠবে। এছাড়াও 5 বছরের কম বয়সী শিশুর অপুষ্টি নিরসন, গর্ভবতী ও দুগ্ধদানকারী নারী ও কিশোরীদের পুষ্টি চাহিদা নিরূপণে কাজ করছে প্রকল্পটি। এটা ধরে রাখতে হলে, এই আচরণকে ধরে রাখতে হলে 5 বছরের প্রকল্প জানো দিয়ে আসলে সম্ভব না। একটা আচরণকে পরিবর্তন করতে গেলে আরও অনেক সময় কাজ করা দরকার। 14-15 বছরের বয়সে যখন তার টিনেজ হবে তখন তার স্বাস্থ্য বিষয়ে সে জানবে, এবং সব মিলিয়ে আমরা একটা সুস্থ, স্বাস্থ্যবান, সুখী, সমৃদ্ধ জাতিতে রূপান্তর হব। শিশু, কিশোর কিশোরী, গর্ভবতী নারীদের স্বাস্থ্য পুষ্টি উন্নয়নে সচেতনতা বৃদ্ধি, নারী কিশোরী ক্ষমতায়ন, নারী উদ্যোক্তা এবং কমিউনিটি সাপোর্ট গ্রুপ তৈরি সহ নানা কার্যক্রম বাস্তবায়ন করে জানো প্রকল্প একটি মডেল প্রকল্পে পরিণত হয়েছে। এর কার্যক্রম সারা দেশে ছড়িয়ে দিতে পারলে এসডিজি অর্জনে এগিয়ে যাবে দেশ, এমনই মনে করছেন সচেতনরা। রংপুর থেকে মেরিনা লাভলি, চ্যানেল আই। মাগুরায় সাকিব আল হাসান ক্যান্সার হাসপাতাল নির্মাণের জন্য নিউ ইয়র্কে ফান্ড রেজিং ডিনার অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সময় শনিবার রাতে নিউ ইয়র্কের জামাইকায় সেন্ট জনস ইউনিভার্সিটির বলরুমে অনুষ্ঠিত ফান্ড রেজিং ডিনারে উপস্থিত ছিলেন নানা শ্রেণী পেশার প্রবাসীরা। অনুষ্ঠানে বাংলাদেশের ক্যান্সার রোগীদের পরিসংখ্যান, চিকিৎসা ব্যবস্থা ছাড়াও হাসপাতালের নকশা উপস্থাপন করা হয়। আয়েশা দেওয়ান লিপি সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন সৈয়দ জাকি হোসেন, ডক্টর রহমান, দিল্লি রাজভদ্র সহ অন্যরা। তহবিল সংগ্রহ কর্মসূচিতে অংশ নেওয়া সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানান সাকিব। ধন্যবাদ জানাতে চাই এখানে এসে আমাদের সাথে এই সাপোর্টটা করার জন্য, সাপোর্টটা দেওয়ার জন্য, মেন্টালি, ফিজিক্যালি, আর যেভাবে আপনারা পারেন। আপনাদের সবাইকে দেখে খুবই ভালো লাগছে যে আপনারা আমার ডাকে সাড়া দিয়েছেন। আপনারা এরকম ভালো একটা পদের সাথে আপনারা থাকতে চান, এই কারণে আমি আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। আশা করছি আমরা এই প্রজেক্টটা আপনাদেরকে সাথে নিয়ে আরো অন্যান্য মানুষদেরকে সাথে নিয়ে সাকসেসফুলি করতে পারবো, যেটার মাধ্যমে শুধু বাংলাদেশে না, বাংলাদেশের বাইরের মানুষকে আমরা হয়তো সেবা দিতে পারবো এবং মিলিয়নস অফ বাংলাদেশিদের আমরা উপকারে আসতে পারবো। গাজার নুসেইরাত শরণার্থী ক্যাম্পে শনিবার গণহত্যা চালিয়েছে ইসরায়েল। 4 জিম্মিকে উদ্ধারে এদিন গাজার মধ্যাঞ্চলে শরণার্থী ক্যাম্পটিতে ব্যাপক হামলা চালায় তারা। এতে অন্তত 210 ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। গাজার সরকারি মিডিয়া অফিস জানিয়েছে এই ঘটনায় আহত হয়েছে 400-রও বেশি মানুষ। আহতদের শরণার্থী ক্যাম্পটির আল আওদা এবং দেইর আল বালার আল আকসা হাসপাতালে নেওয়া হয়েছে।
যে 4 জিম্মিকে উদ্ধার করা হয়েছে তাদের গত 7 অক্টোবর একটি কনসার্ট থেকে ধরে গাজায় নিয়ে গিয়েছিল হামাসের যোদ্ধারা। এই 4 জনকে কঠিন এক অভিযানের মাধ্যমে উদ্ধার করা হয়েছে বলে দাবি করেছে ইসরায়েল। অভিযানটি চালিয়েছে ইসরায়েলের নিরাপত্তা বাহিনী ও পুলিশের সদস্যরা। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা আরও জানিয়েছে জিম্মিদের উদ্ধারের সময় নুসাইরাত জল, স্থল ও আকাশ 3 পথে হামলা চালানো হয়। এবার আই স্ক্রিন সাংস্কৃতিক সংবাদ। ঈদুল আজহাকে কেন্দ্র করে নারী উদ্যোক্তাদের অংশগ্রহণে আয়োজন করা হয়েছে অঙ্গনা ঈদ ফ্যাশন মেলা। স্টলগুলোতে থরে থরে সাজানো বৈচিত্র্যময় দেশীয় পোশাক। মহিলা অধিদপ্তরের আয়োজনে এ ধরনের উদ্যোগ দেশীয় উদ্যোক্তাদের সম্পৃক্ততা আরও বাড়াবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। 11 জুন পর্যন্ত চলবে এই মেলা। খোলা থাকবে সকাল 8টা থেকে রাত 10টা পর্যন্ত। এবার নিটল ডাটা বিশেষ সংবাদ। সর্বোচ্চ উচ্চতা থেকে লাল সবুজের পতাকা হাতে স্কাই ডাইভ করে অনন্য রেকর্ড করা বাংলাদেশের স্কাই ডাইভার আশিক চৌধুরী দেশে ফিরে কথা বলেছেন সাংবাদিকদের সাথে। গুলশানে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলনে শত প্রতিকূলতার মাঝেও মাথা উঁচু করে দাঁড়ানোর এই রেকর্ড দেশ ও দেশের মানুষকে উৎসর্গ করেন তিনি। গত 25 মে 41,795 ফুট উচ্চতা থেকে স্কাই ডাইভ করেন আশিক চৌধুরী। পাইপার PA-42 মডেলের একটি বিমান থেকে ঝাঁপ দেন তিনি। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আরিফ কাদরি সহ প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তারা। এবার কৃষি সংবাদ। গাইবান্ধার পলাশবাড়ি খাদ্য গুদাম থেকে 199 মেট্রিক টন চাল ও গম উধাও হয়ে গেছে। বিভাগীয় তদন্তের পর পলাশবাড়ি থানায় খাদ্য গুদাম কর্মকর্তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। এরপর থেকেই এই ভারপ্রাপ্ত খাদ্য কর্মকর্তা পলাতক রয়েছেন। গাইবান্ধার প্রতিনিধি ফারুক হোসেনের পাঠানো তথ্য ভিডিও চিত্রে সুদীপ্ত মাহমুদের রিপোর্ট। গাইবান্ধার জেলা খাদ্য নিয়ন্ত্রক মিজানুর রহমান গত 21 অক্টোবর 5 সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেন। কমিটি এলএসডি গুদামে 131 মেট্রিক টন চাল ও 68 মেট্রিক টন গম এবং 34,000 খালি বস্তার ঘাটতি দেখতে পায়। পরে তদন্ত কমিটির প্রতিবেদনের প্রেক্ষিতে 4 জুলাই উপজেলা খাদ্য নিয়ন্ত্রক বাদী হয়ে পলাশবাড়ি থানায় অভিযুক্ত ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ মাসুম সিদ্দিকীর বিরুদ্ধে মামলা দায়ের করেন। 3/6/2024 তারিখে একটি প্রতিবেদন দাখিল করেন। সেই প্রতিবেদনের আলোকে আমরা ওনার বিরুদ্ধে প্রচলিত বিধি মোতাবেক পলাশবাড়ি থানায় মামলা করেছি। সেই মামলাটি বর্তমানে থানা থেকে দুদকে ট্রান্সফার করা হয়েছে এবং ওনার বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করার জন্য আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে অবহিত করেছি, কমিটি গঠন করেছি এবং সব ধরনের কার্যক্রম চলমান রয়েছে। গুদামে থাকা খাদ্যশস্যের মূল্য 1,29,43,000 টাকা। এ ঘটনায় সঠিক তদন্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান সংশ্লিষ্টরা। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। এবার প্রকৃতি সংবাদ। ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে বিপর্যস্ত উপকূলের জীবন জীবিকা। ভয়াবহ ক্ষতি হয়েছে সুন্দরবনের প্রকৃতি, পরিবেশ ও জীববৈচিত্র্যের। ক্ষতি কাটিয়ে উঠতে বৃক্ষরোপণ সহ নানা উদ্যোগ নিয়েছে প্রশাসন। এছাড়া প্রাকৃতিক দুর্যোগ থেকে বন্যপ্রাণী রক্ষায় সুন্দরবনে আশ্রয় কেন্দ্র নির্মাণের কথা জানিয়েছে বন বিভাগ। ড্যানিয়েল সুজিত বোসের রিপোর্ট। ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে ভেঙে গেছে উপকূলীয় অঞ্চলের কয়েক হাজার কিলোমিটার বেড়িবাঁধ। ঝড়ের প্রভাবে নড়বড়ে হয়ে পড়েছে খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরা জেলার অধিকাংশ বেড়িবাঁধ। ভয়াবহ বিপর্যয়ের মুখে সুন্দরবনের প্রাণ প্রকৃতি ও জীববৈচিত্র্য। একদিকে জীবন জীবিকা নির্বাহের দুশ্চিন্তা আর অন্যদিকে বেড়িবাঁধ ভেঙে যাওয়ায় আতঙ্কে দিন কাটছে উপকূলবাসীর। এমন পরিস্থিতিতে জীববৈচিত্র্য রক্ষায় তৎপর প্রশাসন।
উপকূলীয় 96টি বেড়িবাঁধ দ্রুত মেরামতের পাশাপাশি বৃক্ষরোপণে জোর দিচ্ছে সংশ্লিষ্ট সব বিভাগ। এই শুধু সুন্দরবন ছাড়াও আমরা যেখানে বসবাস করি তার চারিপাশে যেসব জায়গায় ফাঁকা থাকবে সেসব জায়গায় গাছগাছালি লাগাতে হবে এবং পরিবেশ বান্ধব অবকাঠামো তৈরি করতে চর থাকে সেসব জায়গা কিন্তু আমরা বন বিভাগের মাধ্যমে আমরা গাছ লাগাই। আমাদের ডিপিপিতে আমাদের প্রজেক্টের মধ্যে টাকা ধরা থাকে কিন্তু গাছগুলো আমরা বন বিভাগের মাধ্যমে লাগাই। তো সমগ্র সুন্দরবনে নোনা পানিতে নিমজ্জিত হয়ে গেছে এবং মিষ্টি পানির আধারগুলো ধ্বংসপ্রাপ্ত হয়েছে। সুন্দরবনে যে সমস্ত বন্য প্রাণী আছে বাঘ, হরিণ, বন্য শূকর যাতে জলসেচের সময় তারা নিরাপদ একটা আশ্রয় পায় এই জন্য আমরা সুন্দরবনের অভ্যন্তরে বিভিন্ন স্থানে মাটির উঁচু কিল্লা তৈরি করার পরিকল্পনা রয়েছে। রিমালের ক্ষয়ক্ষতি কাটিয়ে ওঠা সহ সংশ্লিষ্ট উপকূলের স্বাভাবিক জনজীবনের স্বার্থে সরকার তৎপর, জানিয়েছে পানি সম্পদ মন্ত্রণালয়। বাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে কম্পারেটিভলি বেশি, কিন্তু আমাদের লোকজন তারপরে চেষ্টা করেছে সে বাঁধকে প্রোটেকশন দেওয়ার জন্য, কিন্তু আসলে প্রাকৃতিক দুর্যোগের মাত্রাটা তো বেশি ছিল যে সেটা আমরা হয়তো বা সব ক্ষেত্রে পারি নাই। আমাদের পানি উন্নয়ন বোর্ডের বাঁধের পরিমাণ প্রায় 5800 কিলোমিটার। তো এর মধ্যে ইতিমধ্যে কিন্তু আমরা সেই 139 পোল্ডারের মধ্যে 10টা পোল্ডারকে আমরা কিন্তু স্ট্রেনথেনিং করেছি। পরিকল্পনায় সীমাবদ্ধ না থেকে সব ধরনের উদ্যোগ দ্রুত কার্যকরের তাগিদ উপকূলবাসীর। ড্যানিয়েল সুজিত বোস, চ্যানেল আই, খুলনা। সংবাদে আবারও বিরতি নিচ্ছে, আর বিরতির পর জানিয়ে ফিরছি। ফ্রেঞ্চ ওপেন নারী এককে হ্যাট্রিক শিরোপা ইগা সোয়াটেকের, প্রীতি ম্যাচে মেক্সিকোর বিপক্ষে ব্রাজিলের জয়। বিরতির পর আবার আমন্ত্রণ চ্যানেল সংবাদে। দেশকে ভয়াবহ পরিবেশ বিপর্যয়ের হাত থেকে রক্ষা করতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের তাগিদ দিয়েছেন বিশিষ্টজনরা। চট্টগ্রামে প্রকৃতি ও জীবন ক্লাবের সচেতনতামূলক পরিবেশ সমাবেশে বৈশ্বিক উষ্ণতা, প্রাকৃতিক বিপর্যয় রোধে সারা দেশে সবুজ বেষ্টনী তৈরিতে প্রকৃতি ও জীবন ক্লাবের ভূমিকার প্রশংসা করেন তারা। ধরিত্রী রক্ষায় বেশি বেশি গাছ রোপণের আহ্বানও জানান বক্তারা। চৌধুরী ফরিদের তথ্য ও ভিডিওচিত্রে আফরোজা হাসির রিপোর্ট। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় সারা দেশে বৃক্ষরোপণ সহ বিভিন্ন কর্মসূচি করে আসছে প্রকৃতি ও জীবন ক্লাব। এরই অংশ হিসেবে সবুজে সাজাই বাংলাদেশ স্লোগানে ক্লাবের প্রতিষ্ঠা বার্ষিকীতে নানা আয়োজন। এই অবস্থা থেকে পরিত্রাণ করার জন্য আমাদের দিনটি উপলক্ষে পরিবেশ সচেতন সমাবেশ, শোভাযাত্রা, বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি পালন করা হয়। পাহাড় কাটা বা গাছ কাটা এটা আমরা সমর্থন করি না। সবুজ করার লক্ষ্যে যে কর্মসূচি শুরু করেছে আমি আমার অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। 2050 সালের মধ্যে বাংলাদেশের 50 লক্ষাধিক মানুষ জলবায়ু উদ্বস্ত হবে, যেটা পৃথিবীর অনেক দেশের জনসংখ্যার চেয়ে বেশি। প্রকৃতি জীবন ক্লাবের মাধ্যমে যে গাছের চারা বিতরণ করছেন, পরিবেশ নিয়ে যে কথা বলেছেন, সেটা যদি অব্যাহত রাখে তাহলে আমাদের এই জলবায়ুর বিপর্যয় থেকে আমরা রক্ষা করতে পারবো। আপনারা যারা যেখানে গাছ লাগান গাছগুলোকে পরিচর্যা করবেন। বৃক্ষরোপণের পাশাপাশি বৃক্ষ হত্যাকারীদেরকে চিহ্নিত করতে হবে। চট্টগ্রামে পাহাড় কাটা এবং নদী খাল দখল ও দূষণ বন্ধে পরিবেশ বিষয়ক সংগঠনগুলোকে এগিয়ে আসার আহ্বান জানান বক্তারা। প্রকৃত জীবন ক্লাবের উদ্যোগে আজকের এই ধরনের একটি সুন্দর কর্মসূচি গ্রহণ করেছে জনগণকে সচেতন করার জন্য। প্রকৃত জীবন ক্লাবের মাধ্যমে আমি বিশ্বাস করি যে আমাদের নতুন করে একটি বোধোদয় হবে, প্রকৃতির প্রতি একটি ভালোবাসা, মমতা বোধ থাকবে। গত বছরও আমরা প্রকৃত জীবন ক্লাবের উদ্যোগে চট্টগ্রাম জেলা প্রশাসন সমগ্র চট্টগ্রামে 23 লক্ষ বৃক্ষরোপণের একটি কর্মসূচি গ্রহণ করেছিল। আমরা এই বছর যে কাজটি করতে চাই, যে গাছগুলো মরে গেছে সেগুলোকে হিসাব করে সেগুলোর সাথে আরও নতুন করে 1 লক্ষ আমরা বৃদ্ধি করে 24 সালে আমরা 24 লক্ষ বৃক্ষ চট্টগ্রামে আমরা দেখতে চাই। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। চ্যানেল আই সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com-এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। ধন্যবাদ সবাইকে।